আসসালামু আলাইকুম। বাজেট বোঝার জন্য একেবারে প্রাথমিক এবং বেসিক যে বিষয়গুলো আপনার জানা আবশ্যক, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের আমাদের প্রথম লেকচার সাজানো হয়েছে। বাজেট নিয়ে আপনি যদি এই বেসিক বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো দেশের বাজেট আপনি খুব সহজে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। বাজেট আসলে কি, কেন, কিভাবে হয়, এবং বাংলাদেশে যে সম্প্রতি যে বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেট নিয়ে আপনার যত ধরনের প্রশ্ন আছে, আশা করি এই লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনলে যদি বুঝতে পারেন ব্যাপারগুলো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং যে কোনো প্রশ্নের উত্তর আপনি বাজেট রিলেটেড দিতে পারবেন। এবার প্রথমেই আসি, এই যে বাজেট, এই বাজেট বলতে মূলত কি বোঝায়। সবসময় যে ব্যাপারটি মনে রাখবেন, যে কোনো কিছু বুঝার ক্ষেত্রে ওই বিষয়টি যদি আপনি আপনার ব্যক্তি জীবনের সাথে রিলেট করে বুঝার চেষ্টা করেন, তখন ব্যাপারটি অনেক সহজ হয়ে যায় এবং অনেক দিন মনে থাকে। এই বাজেট বুঝার ক্ষেত্রে ধরুন আপনি একজন ব্যক্তি হিসেবে আপনি কিন্তু প্রত্যেক মাসের শুরুতে আপনি কিন্তু একটা ক্যালকুলেশন করেন আপনার মাথার মধ্যে। মাস শেষে হচ্ছে আমার স্যালারি আসবে 30,000 টাকা, আমার হচ্ছে পার্ট টাইম জব থেকে আসবে 5,000 টাকা, আমার হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার ওখান থেকে আসবে আরও 15,000 টাকা। ধরেন এভাবে আপনি হিসেব করলেন যে আপনার 50,000 টাকা আসবে, এবং ওই মাসে আপনার খরচ মনে করেন যে আপনার বাসা ভাড়া 20,000 টাকা, আপনার লাইভলিহুড বা দৈনন্দিন যে জীবন ধারণ ওর জন্য মনে করেন যে প্রত্যেক মাসে 20,000 টাকা, আপনার বাচ্চার স্কুলে পড়াশোনা করার জন্য 10,000 টাকা, আপনার যাতায়াত কিংবা মেডিকেল খরচ 10,000 টাকা। এই যে আপনি ক্যালকুলেশন একটা করছেন, আপনার মাস শেষে ইনকাম কত দাঁড়াচ্ছে এবং খরচ কত দাঁড়াচ্ছে। আপনার যদি খরচ আপনার বেশি দাঁড়ায় ইনকামের থেকে, তখন আপনি অন্য জায়গা থেকে এটাকে ঋণ করতে হয়, কারো কাছ থেকে ধার নিতে হয়, কিংবা আপনার খরচের তুলনায় যদি আপনার ইনকামটা বেশি হয়, তাহলে আপনি মাস শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু সেভিং রাখতে পারছেন। এই যে একটা পিরিয়ডিক্যাল যে হিসাব নিকাশ প্রত্যেক মাসে আপনি করেন, ওইটা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা বাজেট। ঠিক এরকমভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে যদি আপনি একটা এন্টিটি হিসেবে কল্পনা করেন, তাহলে রাষ্ট্রের একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ধরুন 2024 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2025 সালের জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত এই এক বছরে রাষ্ট্র কি পরিমাণ আয় করবে, রাষ্ট্র কি পরিমাণ খরচ করবে, রাষ্ট্রের আয় ব্যয়, রাষ্ট্রের বৈদেশিক ঋণ নেওয়া, বৈদেশিক ঋণ পরিশোধ করা, রাষ্ট্র ভর্তুকি দেওয়া, আপনার থেকে ট্যাক্স আরোপ করা, অর্থাৎ রাষ্ট্রের আয় ব্যয় হিসাব নিকাশ, এই যাবতীয় ব্যাপারগুলোকে বলা হয় হচ্ছে রাষ্ট্রের বাজেট। এবার সাধারণত বেসিকলি বাজেট হচ্ছে মোটা দাগে তিন প্রকার, আপনি তিন প্রকারের বাজেট দেখতে পাবেন। প্রথম প্রকারের বাজেটটি হচ্ছে আপনার সারপ্লাস বাজেট। এই সারপ্লাস বাজেটের ব্যাপারটি এরকম, ধরুন আপনার প্রত্যেক মাসে আপনার হচ্ছে ইনকাম হচ্ছে 50,000 বা 50,000 টাকা, এবং ওই মাসে ধরুন আপনার খরচ হচ্ছে 40,000 টাকা। এই যে আপনার যে 10,000 টাকা যে উদ্বৃত্ত রয়ে গেল, অর্থাৎ আপনার ইনকাম হচ্ছে 50,000 টাকা, খরচ হচ্ছে 40,000 টাকা, এই যে 10,000 টাকা আপনার বেশি রয়ে গেল, এই ধরনের বাজেট যদি হয়, এটাকে বলা হয় আসলে সারপ্লাস বা উদ্বৃত্ত বাজেট। এখন এই ব্যক্তির ক্ষেত্রে এই সারপ্লাস বাজেটটা হয়, অর্থাৎ তার তার আয়ের চেয়ে তার খরচটা কম হয়। কিন্তু পৃথিবীতে আপনি কোনো রাষ্ট্র পাবেন না যে রাষ্ট্রে আসলে সারপ্লাস বাজেট হয়। রাষ্ট্রগুলো সাধারণত কি করে, রাষ্ট্র কখনোই সারপ্লাস বাজেট নেয় না। রাষ্ট্র কেন সারপ্লাস বাজেট নেয় না, এই উত্তরটি আমরা পরে দিচ্ছি, আগে বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করি। দ্বিতীয়ত যে বাজেটের প্রকার, এটা হচ্ছে ডেফিসিট বাজেট। এই ডেফিসিট বাজেট হচ্ছে, ধরেন আপনার ইনকাম 50,000 টাকা, কিন্তু আপনার মাস শেষে খরচ হচ্ছে 70,000 টাকা। এই যে মাঝখানে আপনার আয় ব্যয়ের মাঝখানে যে আপনার 20,000 টাকার তফাৎ, অর্থাৎ 20,000 টাকার যে ঘাটতি, এটা হচ্ছে ডেফিসিট বাজেট। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র, বিশেষ করে উন্নয়নশীল বলেন আপনি উন্নত রাষ্ট্র বলেন, সবাই সাধারণত এই যে ডেফিসিট বাজেট, এই ডেফিসিট বাজেট তারা গ্রহণ করে। এই ডেফিসিট বাজেট কেন গ্রহণ করে, এটার সাথে কেইনসিয়ান ইকোনমি কিভাবে রিলেটেড, এই ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করছি। 3 নাম্বার যে বাজেট, সেটা হচ্ছে আপনার ব্যালেন্স বাজেট। ব্যালেন্সড বাজেটটি এরকম, অর্থাৎ আপনার আয় এবং ব্যয় দুইটা যদি সমান সমান হয়, আপনার আয়ও 50,000 টাকা, আপনার ব্যয়ও 50,000 টাকা, এরকম যে বাজেটটি গ্রহণ করেন, এটা হচ্ছে ব্যালেন্সড বাজেট। সাধারণত ব্যালেন্স বাজেট আজকের দুনিয়ায় খুবই কম দেখা যায়। রাষ্ট্র যে বাজেটগুলো গ্রহণ করে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ডেফিসিট বাজেট। ডেফিসিট বাজেট কেন রাষ্ট্র গ্রহণ করে, এটা আমরা পরে ব্যাখ্যা করব। এবার আসি, তাহলে বাজেট বলতে আমরা কি বুঝলাম, যে সরকারের যে আয় এবং ব্যয়, অর্থাৎ বাজেটের আপনি দুইটা দিক, একটা দিক হচ্ছে সরকারের রিসিপ্ট বা আয়, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার বা ব্যয়। এখন এই যে বাজেটের যে রিসিপ্ট বা আয়ের যে ব্যাপারটি, এটা আসলে সরকারের দুই ধরনের আয় হয়। একটা আয় হয় হচ্ছে সরকারের রেভিনিউ থেকে, আর একটা আয় হয় সরকারের ক্যাপিটাল থেকে। অর্থাৎ এই আয়টা দুই ধরনের, রেভিনিউ রিসিপ্ট আর এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এই রেভিনিউ রিসিপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে। সরকারের এই রেভিনিউর যে আয়টা, এটা হচ্ছে আপনার শর্ট টার্ম আয়, অর্থাৎ এই রেভিনিউর আয়টা কিন্তু সরকারের প্রতি মুহূর্তে আসছে, অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি মিনিটে মিনিটে আসছে। ধরেন আপনি বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে হচ্ছে
ধরেন আপনি একটা ফ্রিজ কিনছেন, ওই যে ফ্রিজের উপর যে সরকারের যে ট্যাক্স বসানো আছে ওইটা থেকে কিন্তু সরকার একটা ট্যাক্স পাচ্ছে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে সরকারকে যে ট্যাক্স দেই বা সরকারের শর্ট টার্ম মানে প্রতিনিয়ত সরকারের যে আয়টা আসতে থাকে এটা হচ্ছে আপনার রেভিনিউ থেকে আসে। আর আরেকটা হচ্ছে লং টার্ম, এই ক্যাপিটাল যেই সরকারের ক্যাপিটাল যে আয়, ক্যাপিটাল রিসিপ্ট থেকে যে আয়টা আসে এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী আয়। মনে করুন যে এটা এরকম একটা আয়, এটা আমরা পরে ব্যাখ্যা করব। ধরুন হচ্ছে ক্যাপিটাল এটা এরকম একটা আয়, ধরুন সরকার একটা ব্রিজ তৈরি করেছে, মনে করেন যে 5 কোটি টাকা খরচ করে সরকার একটা ব্রিজ তৈরি করেছে। এখন এই ব্রিজ থেকে কিন্তু সরকার এখনই রেভিনিউ পাবে না, এই ব্রিজ তৈরি করবে, ব্রিজ দিয়ে মানুষের কমিউনিকেশন হবে, যাতায়াত হবে, পণ্য আনা নেওয়া হবে, তারপর থেকে সরকার একটা ধীরে ধীরে এটা থেকে একটা লং টার্মে গিয়ে সরকার একটা বেনিফিট পাবে বা একটা আয় পাবে, ওইটা হচ্ছে ক্যাপিটালে আমরা পরে ব্যাখ্যা করছি। এবার আসুন এই যে রেভিনিউ যেটা হচ্ছে দৈনন্দিন সরকারের যে আয়টা হচ্ছে এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে আপনার থেকে ট্যাক্স বা করের মাধ্যমে যে আয়টা করা হয় এটা, আর একটা হচ্ছে নন ট্যাক্স। এবার আসি যে ট্যাক্স থেকে কী ধর নন ট্যাক্সের যে এটা আমরা আগে ব্যাখ্যা করি, সরকারের এই নন ট্যাক্সের যে আয়টা সেটা হচ্ছে ধরেন একটা হচ্ছে পেনাল্টি বা ফাইন। ধরেন আপনি হচ্ছে এবছর হচ্ছে আপনি সরকারকে যে হচ্ছে আপনার যে কর দেওয়ার কথা সেটি আপনি কর দেননি, অথবা হচ্ছে ভোক্তা অধিকার গিয়ে দেখলো যে আপনার রেস্টুরেন্টে বিশাল অনিয়ম হচ্ছে যে কারণে আপনাকে দেখা যাচ্ছে 2 লাখ টাকা জরিমানা করছে। এরকম যে অসংখ্য যে অনিয়ম তারপর ইরেগুলেটরিজের কারণে বিভিন্ন কাছে সরকার যে ফাইন বা পেনাল্টি আদায় করে এটা থেকে সরকারের একটা আয় আসে। দ্বিতীয়ত হচ্ছে আপনার জানেন যে পিএসইউর মনে হচ্ছে আপনার পিতে পাবলিক এস দ্য সেক্টর, ইউতে আন্ডারটেকিং, মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এই ব্যাপারটা একটু আপনাকে বুঝতে হবে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মনে করুন যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কিছু প্রতিষ্ঠানের নাম যদি বলি, যেমন হচ্ছে ধরেন ইস্টার্ন রিফাইনারি থেকে সরকারের যে আয় হয়, বাংলাদেশের হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড থেকে সরকারের যে আয় হয়, সরকারের হচ্ছে আপনার যেমন রুরাল ইলেকট্রিসিটি ফিল্ড থেকে যে আয় হয়, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে যে আয় হয় এটাকে বলা হয় হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যাকে সংক্ষেপে পিএসইউ বলা হয়। সরকারের এই নন ট্যাক্সের মাধ্যমে সরকারের আরেকটা আয়ের অন্যতম মাধ্যম আছে যেটাকে আসলে এসচিট প্রপার্টি বলে। এই এসচিট প্রপার্টির মানেটা হচ্ছে ধরুন কিছু সম্পত্তি থাকে, যে সম্পত্তির আসলে এক্সাক্ট লায়াবিলিটি বা মালিকানা আসলে কার অধীনে এটি আসলে জানা নাই, মানে মালিকানাবিহীন যে সম্পত্তিগুলো রাষ্ট্রে থাকে ওই সম্পত্তির মালিক কিন্তু আলটিমেটলি রাষ্ট্র হয়। এই এস্টেট প্রপার্টির আরেকটা ধরন হচ্ছে ধরুন একজন অনেক ধনাঢ্য ব্যক্তি, মনে করেন যে তার ব্যাংকে কয়েক কোটি টাকা রয়েছে, কিন্তু ওই ব্যক্তির কোনো উত্তরসূরি কোনো ডিফাইন করা নাই, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি কার কাছে যাবে এরকম কোনো উত্তরসূরি তার নাই। তো ওই ধরনের যে সম্পত্তিগুলো সেগুলোকে বলা হচ্ছে এসচিট প্রপার্টি, যেগুলো আসলে রাষ্ট্রের অধীনে চলে আসে। তারপরে 4 নাম্বার যে নন ট্যাক্সের অধীনে 4 নাম্বার যে সরকারের যে আয় যেটা রেভিনিউ হয় ওইটা হচ্ছে ইন্টারেস্ট থেকে। সরকারের জানেন যে আপনারা যে সরকারের যে বিভিন্ন স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো থাকে ওই সম্পত্তি থেকে সরকারের যে সুদ আসে ওই সুদই হচ্ছে সরকারের এক ধরনের রেভিনিউ। অর্থাৎ নন ট্যাক্স থেকে সরকারের যে আয়গুলো আসে এটা হচ্ছে পেনাল্টি থেকে বা বিভিন্ন ধরনের যে আপনার উপর যে ফাইন জরিমানা করা হয় সেটা থেকে। তারপর হচ্ছে সরকারের যে পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো রয়েছে, রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে সরকারের প্রতি বছর আয় আসে। এসচিট প্রপার্টি থেকে সরকারের আয় আসে। তারপরে ইন্টারেস্ট, সরকারের বিভিন্ন প্রপার্টি থেকে যে সুদ আসে সেটা থেকে সরকারের নন ট্যাক্সের যে আয়গুলা বা রেভিনিউগুলো হয়। সরকারের আয়ের এবার আমরা ট্যাক্স রিলেটেড যে আয়গুলো আসে সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ট্যাক্সের ক্ষেত্রে এখানে ধরেন আপনার 2 ধরনের ট্যাক্স, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এখন এই ডিরেক্ট বা প্রত্যক্ষ ট্যাক্সে হচ্ছে যেমন এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি মাসে 3 লক্ষ টাকা আপনি আয় করছেন, তখন আপনাকে কিন্তু সরকারকে প্রায় 70,000 টাকার মতো অর্থাৎ 30% ট্যাক্স আপনাকে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্স থেকে সরকারের একটা আয় হয়। এখন দেখুন বাংলাদেশে বর্তমান বাজেট ঘোষণার পরে এই ইনকাম ট্যাক্স নিয়ে যে একটা বিতর্ক শুরু হয়েছে সেটা হচ্ছে ধরেন আপনি যদি বৈধ পথে দিনরাত পরিশ্রম করে মাসে যদি আপনি 3,50,000 টাকা ইনকাম করেন তাহলে আপনাকে সরকারকে 30% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 3,50,000 টাকা ইনকাম করলে আপনি সৎ পথে পরিশ্রম করে সরকারকে আপনাকে প্রায় 1,07,000 টাকার মতো ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যদি সৎ পথে আয় না করে আপনি যদি দুর্নীতি করার মাধ্যমে, টাকা পাচার করার মাধ্যমে, ঘুষের মাধ্যমে, বিভিন্ন হচ্ছে আপনার রাষ্ট্রীয় সম্পদ আয়ত্তকরণের মাধ্যমে আপনি যদি অবৈধ পথে যদি 3.5 লাখ টাকা আয় করেন তাহলে আপনি কিন্তু ওই কালো টাকাকে সাদা করার সুযোগ কিন্তু সরকার এই বাজেটে রেখেছে। সেখানে আপনি 3.5 লাখ টাকা অবৈধ পথে আয় করলে সরকারকে মাত্র 15% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ সেটির অংশ দাঁড়ায় মাত্র 50,000 টাকা। এই যে সাদা টাকা কালো করার যে মাধ্যমটা সরকার দিল এই বাজেটে, এটা আসলে কতটা
যৌক্তিক বা এটা আসলে অপরাধ প্রবণ করবে কিনা মানুষকে, সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন তাহলে ডিরেক্ট ট্যাক্স থেকে সরকারের যেটা আসে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। দ্বিতীয় যে ট্যাক্সটা আছে সেটা হচ্ছে আপনার কর্পোরেট ট্যাক্স থেকে। কর্পোরেট হচ্ছে বিভিন্ন যে বিজনেস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এই ইন্ডাস্ট্রির উপর সরকারের যে ট্যাক্স প্রত্যেক মাসে মাসে কিংবা একটা নির্দিষ্ট সময় পর পর ওই ইন্ডাস্ট্রিগুলোকে যে ট্যাক্স রিটার্ন দিতে হয়, যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, ওইটা হচ্ছে সরকারের আয়ের আরেকটা অন্যতম মাধ্যম। সরকারের এই রেভিনিউর আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে যে বিজনেস ট্যাক্স। যারা বিজনেস রয়েছে, যারা এলিট শ্রেণী রয়েছে, তাদের কাছ থেকে সরকারের একটা বিশাল একটা আয় আসে। আর 4 নম্বর আয় আসে এই যে ল্যান্ড থেকে, অর্থাৎ ভূমি রাজস্ব থেকে কিন্তু সরকারের প্রতি বছর একটা বিশাল অ্যামাউন্ট একটা আয় আসে। অর্থাৎ ডিরেক্ট সরকারের যে আয় বা রেভিনিউগুলা সেগুলো হচ্ছে আপনার ইনকামের ট্যাক্স, আরেকটা হচ্ছে কর্পোরেট বা বিজনেস ট্যাক্স, আরেকটা হচ্ছে ভূমি রাজস্ব থেকে যে ট্যাক্স আসে। এবার সরকারের এই ইনডিরেক্ট বা পরোক্ষভাবেও কিন্তু কিছু রেভিনিউ বা আয় আসে। এটা কি? সেটা হচ্ছে এই ইনডিরেক্ট খাত থেকে কিন্তু সরকারের সবচেয়ে বেশি রেভিনিউ আসে। এবং আপনি যে সাধারণ জনগণ যে রয়েছে, এই সাধারণ জনগণ থেকে সরকার মূলত এই ইনডিরেক্ট বা পরোক্ষভাবে সরকারের যে আয় সেটা আসে। যেমন একটা হচ্ছে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আপনার দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো থেকে সরকার যে পরোক্ষভাবে যে ট্যাক্স আদায় করে সেটা হচ্ছে ভ্যাট থেকে ট্যাক্স আদায় করে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, আপনার রাষ্ট্র থেকে ধরেন বিদেশ থেকে ধরেন এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি হচ্ছে কোনো লাক্সারিয়াস গুড আনেন বিদেশ থেকে, কিংবা হচ্ছে আপনি আইসক্রিম আনেন, কিংবা মনে করেন যে হচ্ছে আপনি বিমানে যান, আপনি যদি কোনো ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যান, তাহলে আপনার উপর সরকার কিন্তু একটা ট্যাক্স আরোপ করে, যেটাকে আসলে টেরিফ বলে, বা লাক্সারিয়াস পণ্যে যে ট্যাক্সগুলো আরোপ করে সেটা টেরিফ। এটার মাধ্যমে সরকারের একটা আয় আসে। অর্থাৎ ভ্যাট থেকে আসে, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোর উপর সরকারের যে ট্যাক্স লেভি করা হয়, এগুলো থেকে সরকারের একটা আয় আসে। অর্থাৎ সরকারের এই যে আয়ের একটা বিশাল খাত হচ্ছে আপনার ট্যাক্স থেকে, আরেকটা আসে নন ট্যাক্স মেজার থেকে। আমরা দেখেছি যে দুইটা ট্যাক্স থেকে। সরকারের আরেকটা আয়ের অন্যতম উৎস হচ্ছে যেটা লং টার্ম, সেটা হচ্ছে আপনার এই ক্যাপিটাল রিসিপ্ট থেকে। এখন এই ক্যাপিটাল রিসিপ্ট থেকে সরকারের কিভাবে আয় আসে, সেটা প্রথমটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে ধরেন এই যে বাংলাদেশ সরকার যে পদ্মা সেতু তৈরি করেছে, এই পদ্মা সেতুতে সরকার অনেক কোটি টাকা খরচ করেছে। এখন এটা হচ্ছে একটা সরকারের ইনভেস্টমেন্ট, এবং যত দিন যাবে এই পদ্মা সেতু থেকে কিন্তু সরকারের একটা বৃহৎ অ্যামাউন্ট একটা কিন্তু ক্যাপিটাল আসবে। অর্থাৎ এইরকম রাষ্ট্রের যতগুলো ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু সরকারের একটা বিশাল পরিমাণে আয় হয়, উপার্জন হয়। দ্বিতীয়ত এই ক্যাপিটালের অধীনে সরকারের যে আয়টা হয় সেটা হচ্ছে গ্রান্ট বা এইডস। এই গ্রান্ট বা এইডস হচ্ছে মনে করেন যে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য রোহিঙ্গা তহবিলে মনে করেন যে তুরস্ক $200 মিলিয়ন সরকারকে উপহার দিল। এই 200 মিলিয়ন কিন্তু সরকারের আয়। মনে করেন যে বিশ্ব ব্যাংক কিংবা হচ্ছে IMF বাংলাদেশের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা মনে করেন যে $300 মিলিয়ন তারা বাংলাদেশকে উপহার দিল। এই যে এইডস, অর্থাৎ এই গ্রান্ট বা এইডসের অধীনেও কিন্তু সরকারের একটা বিশাল অ্যামাউন্ট আয় হয়। 3 নম্বর এই ক্যাপিটালের অধীনে সরকারের যে রেভিনিউটা আসে সেটা হচ্ছে আপনার যে বন্ড ইস্যুইং। সরকার হচ্ছে মার্কেটে বিভিন্ন বন্ড ইস্যু করে বিভিন্ন মানুষের কাছ থেকে যেই টাকা, যে লেজি মানি, যে অলস মানিগুলো যে পড়ে থাকে, সেগুলো বন্ড ইস্যুর মাধ্যমে সরকার কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট তার রেভিনিউতে আসে। 4 নাম্বারটা হচ্ছে বরোয়িং বা ফরেন হচ্ছে লোন। সরকার কিন্তু তার আয়ের অন্যতম একটা মাধ্যম হচ্ছে সে কিন্তু বিদেশি রাষ্ট্রের কাছ থেকে লোন নেয়। যেমন হচ্ছে বাংলাদেশের অধিকাংশ লোন হচ্ছে আপনার চীন, রাশিয়া বা এই যে রাষ্ট্রগুলো রয়েছে, বা IMF বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাংলাদেশ যে ঋণ নেয়, এই ঋণটাও কিন্তু সরকারের আয় হিসেবে ধরা হয়। আর সরকারের এই ক্যাপিটালের অধীনে আরেকটা আয় হচ্ছে সেলস অফ অ্যাসেট। সরকারের বিভিন্ন প্রপার্টি থাকে, অ্যাসেট থাকে, ওই সম্পদগুলো সরকার বিক্রি করে দেয়। এই বিক্রির মাধ্যমে যে আয়টা আসে সেটাকে বলা হয় সেলস অফ অ্যাসেট। অর্থাৎ আমরা এতক্ষণ দেখেছি যে এই যে বাজেটে যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। সরকারের আয়ের যে উৎসগুলো সেগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে রেভিনিউ থেকে একটা আয় আসে সরকারের, এই রেভিনিউর অধীনে হচ্ছে ট্যাক্স থেকে আসে, আর একটা হচ্ছে নন ট্যাক্স মাধ্যম থেকে সরকারের আয় আসে। সরকারের এই আয়ের আরেকটা মাধ্যম হচ্ছে যেটা লং টার্মে আসে, সেটা হচ্ছে এই ক্যাপিটাল থেকে সরকারের একটা আয় আসে। এবার আমরা বাজেটের যে ব্যাপারটি দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে সরকার আসলে কোন কোন জায়গায় ব্যয় করে। সরকার এই আয়ের পাশাপাশি এটা 1 বছরে যে সরকারের এই আয়গুলা হয়, এই আয়ের পাশাপাশি সরকার 1 বছরে যে ব্যয় করে, এই ব্যয়ের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এই ব্যয় হচ্ছে ধরেন
এটা দুই ধরনের ব্যয়। একটা রাষ্ট্রে যখন বাজেট তৈরি করা হয় তখন দুই ধরনের ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে ধরেন আমি আপনি সাধারণ নাগরিক যারা রয়েছে, এই নাগরিকরা দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রতিদিন খরচ করছি। কেউ হচ্ছে ধরেন বাজারে যাচ্ছি, আপনি গিয়ে আলু ক্রয় করছেন, কেউ তেল ক্রয় করছে, কেউ ফ্রিজ ক্রয় করছে। এই যে আমি আপনি যে দৈনন্দিন জীবনে যে খরচগুলো করছি, এই যে মেডিকেলে গিয়ে হসপিটাল বিল দিচ্ছি, ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, দৈনন্দিন আমাদের যে খরচ, এগুলোকে বলা হয় হচ্ছে ভোক্তার খরচ বা কনজিউমার স্পেন্ডিং। বাজেটে এই ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয় যে আসলে ভোক্তা কি পরিমাণে খরচ করবে। আপনি যত বেশি খরচ করবেন, অর্থাৎ এই কনজিউমার স্পেন্ডিং যত বেশি হবে, রাষ্ট্রের কিন্তু আয় তত বেশি হবে। আপনি যদি খরচ না করেন, রাষ্ট্রের কিন্তু আয় হবে না, কারণ আপনি যত বেশি খরচ করবেন রাষ্ট্রের আয় তত বেশি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এই বাজেট তৈরি করার ক্ষেত্রে এখানে আমরা যে এক্সপেন্ডিচার বা যে ব্যয় নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আসলে সরকারের ব্যয়। সরকার হচ্ছে এই যে আয়টা হয় সরকারের দুই জায়গা থেকে, একটা হচ্ছে রেভিনিউ থেকে সরকারের আয় আসে, যেটা আমরা এতক্ষণ দেখার চেষ্টা করলাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল থেকে একটা সরকারের আয় আসে। এখন এই সরকারের খরচটা কিন্তু এই যে সবগুলা আয়, রেভিনিউ থেকে আয়, ক্যাপিটাল থেকে আয়, এই টাকাগুলো কিন্তু সরকারের কোষাগারে একসাথে জমা হয়। এখন সরকার এখানে কি কি খাতে খরচ করে, যেমন হচ্ছে সরকার হচ্ছে লোন গিভেন। সরকার কিন্তু বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার হচ্ছে সে ঋণ দেয়, ঋণ দিলে তার আয় থেকে কিন্তু এই খরচটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সরকার কি করে, এই প্রত্যেকটা অর্থ বছরে সরকার প্রত্যেকটা দেশের তারা হচ্ছে অ্যাসেট ক্রিয়েট করে। অ্যাসেট ক্রিয়েট মানে তারা সম্পদ তৈরি করে। সম্পদ তৈরি করে বলতে সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নেয়, তারপরে হচ্ছে সরকার বিভিন্ন হসপিটাল তৈরি করে, বিভিন্ন হচ্ছে এডুকেশনাল, তারপর হচ্ছে ধরেন ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, তারপর হচ্ছে বিভিন্ন এডুকেশনাল বিল্ডিং তৈরি করে। এই যে সরকারের অ্যাসেট ক্রিয়েশনে কিন্তু সরকার খরচ করে প্রতি বছর। তারপরে সরকারের এই খরচের আরেকটি মাধ্যম হচ্ছে সাবসিডি। যে বাংলাদেশে দেখা যায় প্রতি বছরই কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। ভর্তুকিটা কি, যেমন হচ্ছে কোথায় বন্যা হলো সেখানে কৃষকদেরকে সরকার কৃষি সহায়তার জন্য ভর্তুকি দিচ্ছে। ধরেন কোনো একটা ইন্ডাস্ট্রি, সেটাকে কিন্তু সরকার ঋণ দিচ্ছে। তারপরে হচ্ছে এই সাবসিডির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এমন সব কোম্পানিকে সাবসিডি দিতে হবে যেই কোম্পানিটাকে আপনি সাবসিডি দিলে কিংবা তাকে ভর্তুকি দিলে সে আসলে ঘুরে দাঁড়াতে পারবে। যদি ঘুরে দাঁড়াতে না পারে, ওই এরকম কোম্পানিকে যদি সরকার ভর্তুকি দিয়ে থাকে, তাহলে ওটা কিন্তু সরকার আসলে লস হয়, সরকারের কোনো রিটার্ন আসে না। 4 নাম্বার সরকারের খরচের যে আরেকটা খাত, সেটা হচ্ছে পেনশন। যারা সরকারি চাকুরিজীবী আছে তাদের হচ্ছে চাকুরি শেষে সরকার যে একটা বিশাল অ্যামাউন্ট পেনশন দিতে হয়। আপনি জানেন যে বাংলাদেশের বাজেটের একটা বিশাল অ্যামাউন্ট, প্রায় মনে হয় যে আপনার 10%-এর উপরে এই পেনশনের পিছনে, সরকারি কর্মকর্তাদের পেনশনের পিছনে কিন্তু ব্যয় হয়। অর্থাৎ এটা কিন্তু একটা সরকারের অন্যতম খরচ। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এই যে মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে যারা সরকারি চাকরি করেন, তাদের যে মাসিক বেতন, এটা কিন্তু আসলে সরকারের একটা অন্যতম বড় খরচ। আরেকটা সরকারের সবচেয়ে বড় খরচ হচ্ছে সরকার যে ফরেন যে লোনগুলা নিয়ে থাকে, এই বৈদেশিক যে ঋণ, এই ঋণের ক্ষেত্রে সরকারকে এই ঋণ দেওয়ার জন্য সরকারের যে ইন্টারেস্ট মানে যে সুদ, সেই সুদ দিতে দিতেই কিন্তু দেখা যায় সরকারের অনেক টাকা খরচ হয়ে যায়। আপনি জানেন যে বাংলাদেশের যে বাজেটটি ঘোষণা হলো 24-25 অর্থ বছরের, এই বাজেটের খরচ অর্থাৎ যত টাকা সরকারের আয় হবে, এই আয়ের সবচেয়ে বেশি খরচ কিন্তু এই বৈদেশিক ঋণের সুদ দেওয়ার জন্য। কারণ গত 7 বছরে বাংলাদেশে যে সুদের পরিমাণ, সেটা কিন্তু আসলে দ্বিগুণ হয়েছে। সুদের পরিমাণটা দ্বিগুণ এভাবে হয়, ধরুন আপনি হচ্ছে চীনের কাছ থেকে কিংবা IMF এর কাছ থেকে 200 মিলিয়ন হচ্ছে ধরেন আপনি ঋণ নিয়েছেন। এখন আপনার এটা মনে করেন যে এই মাসে, মনে করেন যে এটা জুলাই মাসে দেওয়ার কথা, কিন্তু আপনি দিতে পারছেন না এই ঋণ। তখন যদি আপনি এই ঋণটা পরিশোধ করতে না পারেন, তখন এই সুদের যে ইন্টারেস্ট, এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বাংলাদেশের ঋণের পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছে, যে কারণে হচ্ছে বৈদেশিক ঋণের এই সুদ পরিশোধ করতেই বাংলাদেশের বাজেটের যে পুরো আয়, এই আয়ের একটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য অংশ কিন্তু এই বৈদেশিক ঋণের সুদ দিতে চলে যাবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে হচ্ছে বাজেট আসলে কি, বাজেটের প্রকারভেদ, বাজেটের দুইটা অংশ, একটা হচ্ছে সরকারের আয় কোথায় থেকে আসে, আর একটা হচ্ছে বাজেটের সরকারের ব্যয় কোন কোন খাতে হয়, এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করলাম। এবার আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি। আমরা হচ্ছে বাজেটের একেবারে প্রাথমিক যে পরিভাষাগুলো এবং বাজেট আসলে কি, ওই তখন পরিভাষাগুলো আলোচনার সময় ওদের মাথায় দুইটা প্রশ্ন এসেছিল অনেকগুলা। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সরকার, আপনারা জানেন যে এই বাংলাদেশের বর্তমান বাজেটে যেটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে কালো টাকা সাদা করার একটা সুযোগ দিয়েছে। সেটা সুযোগ হচ্ছে আপনি যদি বৈধভাবে ইনকাম করেন তাহলে সরকারকে 30% ট্যাক্স দিতে হবে, আর আপনি যদি অবৈধ পথে কালো টাকা ইনকাম করেন, তখন এই কালো টাকার ক্ষেত্রে আপনি মাত্র 50% ট্যাক্স দিয়ে আপনি হচ্ছে এই কালো টাকাটা আপনি সাদা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে
এই কালো টাকা বলতে আসলে কি বোঝায়? এই কালো টাকা হচ্ছে, এটা একটা আসলে জানেন যে একটা রাষ্ট্রের বিশাল অ্যামাউন্ট একটা সম্পত্তি থাকে যেটা কালো টাকা, যেটা সম্পর্কে রাষ্ট্র কিংবা সরকার যা আসলে আপনার হচ্ছে অবগত নয়, বা রাষ্ট্র আসলে এই টাকাটা সম্পর্কে জানে না, ওয়াকিবহাল নয়। এখন এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা আসে, মনে করেন যে আপনি একজন সচিব, আপনি হচ্ছে দুর্নীতির মাধ্যমে আপনি আসলে ধরেন আপনি 200 বিঘা জমি ক্রয় করেছেন, ওইটা সম্পর্কে আসলে রাষ্ট্র জানে না, ওই জায়গাটা হচ্ছে আপনি দুর্নীতির মাধ্যমে ক্রয় করেছেন, ওইটা হচ্ছে কালো সম্পদ। মনে করুন যে আপনি হচ্ছে একজন পুলিশের আইজিপি ছিলেন, ধরেন মনে করেন যে আপনি কয়েকশো কোটি টাকা ধরেন আপনি কানাডাতে পাচার করেছেন। এখন এই যে কানাডায় যে বাংলাদেশের সম্পত্তি যে কানাডায় চলে গেল, এবং কানাডায় বাংলাদেশের সম্পত্তি আছে, এবং ওই টাকাটা যেটা আসলে বাংলাদেশের সম্পদ ছিল কিন্তু বর্তমানে কানাডায় আছে, ওই টাকাটা কিন্তু আসলে কালো টাকা। মনে করেন যে হচ্ছে আপনি সাব রেজিস্ট্রার বা হচ্ছে আপনি ভূমি রাজস্ব অফিসে কাজ করেন, আপনি প্রতিদিন 50,000 কিংবা 1 লাখ করে আপনি ঘুষ নিচ্ছেন। ওই ঘুষের টাকাটা আপনি কি করেন? আপনি যদি ব্যাংকে রাখেন তখন তো আপনার কাছ থেকে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি এত টাকা কোত্থেকে ইনকাম করেন। তখন আপনি কি করেন? ওই ঘুষের টাকাটা হচ্ছে আপনার বাসায় এনে আলমারিতে রেখে দেন। ওই যে আলমারিতে যে আপনার টাকাটা যে হচ্ছে পড়ে থাকলো, যেটাকে আসলে হচ্ছে ইডল মানি বলা হয়, যেটা আসলে কোনো কাজে লাগছে না, ওই ধরনের যে টাকাগুলো আছে এগুলো কিন্তু সব কালো টাকার অন্তর্ভুক্ত। এখন এই কালো টাকাতে কি সমস্যা হয়? এই কালো টাকাটা হচ্ছে সরকার ইউটিলাইজ করতে পারে না, এটা আসলে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে রাষ্ট্র আসলে গণনা করতে পারে না, যে কারণে সরকারের ফিসক্যাল পলিসি এবং মনিটার বাংলাদেশ ব্যাংকের কিংবা যে কোনো সেন্ট্রাল ব্যাংকের যে ফিসক্যাল পলিসি তৈরি করতে, তখন কিন্তু এই কালো টাকাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এটার কারণে বিভিন্ন পলিসিগত বা রাষ্ট্রের ইকোনমির সাথে রাষ্ট্রের পলিসির খাপ খাওয়াতে সমস্যা হয়। এখন এই কালো টাকা সাদা করার সুযোগ সরকার বাজেটে রেখেছে, সেখানে মাত্র 15% করের মাধ্যমে, মাত্র 15% কর। এখন এই 15% কর কেন রাখে? যেখানে আমার বৈধ ইনকামে 30% ট্যাক্স রেখেছে সরকার, আর কালো টাকায় মাত্র 15%। অর্থাৎ ধরেন আপনি একজন সরকারি কর্মকর্তা হয়, আপনি 3-4 বছর লাগাতার হচ্ছে আপনি কোটি কোটি টাকা মনে করেন যে দেশের বাইরে পাচার করেছেন। এখন মাত্র 15% ট্যাক্স দিয়ে আপনি হচ্ছে আপনার ওই টাকাগুলো সব হচ্ছে আপনি বৈধ, মানে আপনি বৈধতা পেয়ে যাবেন। এই ব্যাপারটা আসলে কেন করা হয়? কেন করা হয়? প্রথমত এই 15% দেওয়া হয় যাতে মানুষ যারা হচ্ছে অসৎ পথে টাকা ইনকাম করেছে তারা যাতে অ্যাটলিস্ট একটা ইনসেন্টিভ পায় যে আমি যে টাকাগুলো পাচার করেছি ওই টাকাগুলো আমি দেশে ফিরিয়ে নিয়ে আসি, এবং হচ্ছে 15% ট্যাক্স দিয়ে ওই টাকাগুলো হচ্ছে আমি বৈধতা নিয়ে নিই। এতে কি হয়? তার টাকারও বৈধতা পেয়ে যাচ্ছে, এবং সরকারের রাষ্ট্রের এই লাভটা হচ্ছে যে কানাডা থেকে টাকাগুলো হচ্ছে বাংলাদেশে চলে আসছে। তো এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে ধরেন আপনি ওই যে সাব রেজিস্ট্রার হিসেবে আপনার আলমারিতে যে মনে করেন যে 10 কোটি টাকা আছে, সে টাকাটাতে হচ্ছে আপনি 15% ট্যাক্স দিয়ে আপনার যদি টাকাটা ব্যাংকে রেখে দেন, তাহলে এটা আসলে রাষ্ট্রের যে মোট ইনকাম সেই হিসাবে সুবিধা হচ্ছে। আপনার ব্যাংক হচ্ছে তার যে তারল্য বা লিকুইডিটি সংকট সেটা আসলে থাকছে না, ব্যাংকে নগদ টাকা জমা হচ্ছে, এবং এই ব্যাংক এই টাকাটা আপনাকে ঋণ দিচ্ছে, আপনি এটা থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি এই ব্যাংক থেকে এই টাকাটা ঋণ নিয়ে আপনি হচ্ছে বিভিন্ন বিনিয়োগ করতে পারবেন, সরকার ঋণ নিয়ে মেগা প্রজেক্ট করতে পারবে। অর্থাৎ এই যে কালো টাকা সাদা করার সুযোগ দিলে এটা আসলে রাষ্ট্র ইউটিলাইজ করতে পারে, এবং এই সম্পত্তিটা যদি বাহিরে থাকে কালো টাকাটা, তাহলে এটা হচ্ছে দেশে এসে এটা একটা দেশের টাকা হিসেবে পরিগণিত হয়, দেশের সম্পদ হিসেবে পরিগণিত হয়। এখন যে প্রশ্নটা হচ্ছে, আশা করি এই প্রশ্নটা পেয়েছেন, কেন মাত্র 15%? যাতে তারা ইনসেন্টিভটা পায়। দ্বিতীয়ত হচ্ছে এখন এই কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে মানে নাগরিকদের যে প্রশ্ন, স্পেসিফিকলি আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা দ্বারা আসলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়? ইনিশিয়ালি প্রথমভাবে রাষ্ট্র যে ক্ষতিগ্রস্তটা হয়, এতে হচ্ছে একজন ব্যক্তি কিন্তু আসলে মানুষ আসলে জন্মগতভাবেই কিন্তু মানুষ আসলে আপনার জানেন যে হবস বলেছিলেন যে মানুষ হচ্ছে করাপ্টেড, মানুষ হচ্ছে ন্যাস্টি, মানুষ হচ্ছে খুবই ব্যাড, মানুষ হচ্ছে ওয়ার্স, অনেক খারাপ। তো একজন মানুষ যখন খারাপ, সে একটা সিস্টেমের মধ্যে যখন গিয়ে দেখলো যে প্রত্যেক বছর বাজেটে সরকার অল্প ট্যাক্সের মাধ্যমে কালো টাকার সুযোগটি করে দিচ্ছে, তখন সে তার পদে থাকা অবস্থায় সে অসংখ্য মানে এই ইরেগুলারিটিস, দুর্নীতি, ঘুষের মাধ্যমে সে টাকা ইনকাম করবে, সে জমি রাখবে, বাইরে পাচার করবে। পরে সরকার যখন বাজেটে ঘোষণা দিবে যে কালো টাকা সাদা করতে পারবে, তখন সে তার এই অবৈধ পথে সম্পূর্ণ ইনকামটাকে সে সাদা করার একটা ইনসেন্টিভ পাবে। এতে করে আসলে রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে সেখানে একটা পাবলিক অফিস করাপশন ঘটার বা এটার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয়ত হচ্ছে এখানে রাষ্ট্র যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয়ত সেই ব্যাপারটা হচ্ছে আপনি যখন কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছেন, এটা অপরাধ প্রবণতা বাড়ার পাশাপাশি রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটার কিন্তু একটা উইকনেস, একটা দুর্বলতা প্রকাশ পায় যে এত কালো টাকা তাহলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আসলে কি করে? রাষ্ট্রে কি যারা সরকারি চাকরি করে কিংবা যারা রাষ্ট্রের আসলে আইন শৃঙ্খলা বাহিনী
বাহিনীর আসলে কাজটা কি, রাষ্ট্রে কি কোনো জবাবদিহিতা নাই, রাষ্ট্র এত টাকা কিভাবে মানুষ কালো টাকা বানায়। তখন যেটা পরে রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যাদের আসলে এই কালো টাকা খোঁজার দায়িত্ব, কারা কারা রাষ্ট্রে করাপ্টেড, কারা কারা মানে হচ্ছে আপনার রাষ্ট্রের টাকা পাচার করেছে, এইগুলা যে রাষ্ট্রের যে খোঁজার দায়িত্ব, এটা কিন্তু একটা দুর্বলতা প্রকাশ পায়। কিন্তু আপনি দেখেন এই যে কালো টাকা, এটা কিন্তু দুদকের দায়িত্ব যে কোন ব্যক্তি অবৈধ পথে কত টাকা ইনকাম করেছে, সে ঢাকায় কয়টা ফ্ল্যাট রেখেছে অবৈধ পথে, এটা কিন্তু দুদকের খোঁজার দায়িত্ব। একজন ব্যক্তি কত টাকা পাচার করেছে এটা কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানের খুঁজে বের করার দায়িত্ব। এখন রাষ্ট্রের প্রতিষ্ঠান যদি এই কালো টাকাগুলো খুঁজে বের করতে পারে তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো কিন্তু রাষ্ট্রের হয়ে যাচ্ছে। একদিকে এই সম্পত্তিগুলো রাষ্ট্রের হয়ে যাচ্ছে, অপরদিকে মানুষের যে অপরাধ প্রবণতা সেটাও কিন্তু কমবে। এখন আমার মনে করেন যে ঢাকায় 4টা ফ্ল্যাট আছে, আমি হচ্ছে এটা অবৈধ পথে ইনকাম করেছি, এখন এটার দায়িত্ব কিন্তু দুদকের খুঁজে বের করা যে আমি এই 4টা ফ্ল্যাট কোথায় থেকে নিয়ে আসলাম। আমি যদি উত্তর দিতে না পারি, দুদক যদি এটা ইনভেস্টিগেশন করে পায় এটা আসলে আমি আমার পদকে ব্যবহার করে আমি অন্যায়ের মাধ্যমে কিংবা এটা হচ্ছে অবৈধ পথে 4টা ফ্ল্যাট রেখেছি, তখন দুদক এটা বের করে এটা রাষ্ট্রের সম্পত্তি হিসেবে দুদক কিন্তু বাজেয়াপ্ত করবে। তো এক্ষেত্রে কিন্তু এই যে দুদকের কাজ কিন্তু এটা, এখানে হচ্ছে আসলে আমি কালো টাকা সাদা করতে দিয়ে আমি 2টা কাজ করছি। একটা হচ্ছে আমি অপরাধ প্রবণতাকে বাড়িয়ে তুলছি, দ্বিতীয়ত হচ্ছে আমার রাষ্ট্রের যে ইনস্টিটিউশনের যে ফেলিওর কিংবা উইকনেস সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি কিংবা সেটা ফুটে ওঠে। এবার দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে প্রত্যেকটা সরকার, আমি বলেছিলাম যে প্রত্যেকটা রাষ্ট্র কেন ডেফিসিট বাজেট গ্রহণ করে। ডেফিসিট বাজেট বলতে হচ্ছে ধরেন আপনার রাষ্ট্রের ইনকাম হচ্ছে ধরেন 10 টাকা কিন্তু রাষ্ট্র খরচ করছে 15 টাকা, এই যে মাঝখানে 5 টাকা রাষ্ট্র বেশি খরচ করছে, এটা কি বলে ডেফিসিট বাজেট। দেখুন বাংলাদেশ এই যে 2024-25 বাজেটটা ঘোষণা করলো, সেখানে আমাদের বাজেটে আয় ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, আর সেখানে বাংলাদেশ ব্যয় করবে হচ্ছে আগামী অর্থ বছরে অর্থাৎ 24 সালের জুলাই থেকে 25 সালের জুলাই পর্যন্ত সরকার ব্যয় করবে 7,97,000 কোটি টাকা। অর্থাৎ এই অর্থ বছরে সরকারের আয় হবে 5,41,000 কিন্তু সরকার ব্যয় করবে 7,97,000। তাহলে আয়ের তুলনায় যে সরকারের ব্যয় হচ্ছে এখানে ঘাটতি কত, অর্থাৎ 2,56,000 টাকা সরকারের কম আয় কিন্তু এই টাকাটা সরকার ব্যয় করবে। এখন এই যে ঘাটতি, এই টাকাটা আসলে ঘাটতি থাকায় মানে এত ঘাটতি বাজেট কেন নিতে হবে। আমার আয় যদি 5,41,000 কোটি হয় তাহলে আমার ব্যয়টা কেন 5,41,000 হবে না, কেন আমার ব্যয়টা অনেক বেশি করতে হবে, আমাকে কেন ঘাটতি রাখতে হবে। এই ডেফিসিট বাজেটটা সরকার গ্রহণ করে এই যে মাঝখানে যে 2,56,000 টাকা যে ঘাটতি, এই টাকাটা আসলে সরকার কেন ব্যয় করে। এই টাকাটা হচ্ছে সরকারের আসে, মনে করেন যে সরকার এটা IMF থেকে মনে করেন যে ঋণ নিল ধরেন 1 লক্ষ, মনে করেন যে আমাদের সেন্ট্রাল ব্যাংক ধরেন ছাপালো 1 লক্ষ, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে 1 লক্ষ টাকা ছাপালো, এরকম মনে করেন যে সরকারের এই যে ঘাটতিটা থাকে এটা হচ্ছে সে হয় ঋণ নেয় না হয় তার সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ছাপায়। এখন এই টাকাটা দিয়ে হচ্ছে কি করে সরকার, ধরেন সরকারের একটা নীতি হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের, এটা কেনসিয়ান ইকোনমি, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি করা। অ্যাগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি করা বলতে ধরেন সরকার যদি একটা সেতু তৈরি করে, যদি ধরেন সরকার একটা রেলওয়ের একটা রেল লাইন তৈরি করলো ঢাকা টু চট্টগ্রাম, এই রেল লাইন তৈরি করার ক্ষেত্রে সরকার ধরেন এই ডেফিসিট বাজেটটা এখানে ব্যবহার করলো। এই যে রেল লাইন তৈরি হলো এটা থেকে কিন্তু পরবর্তীতে মানে টাকা কিন্তু আসতেই থাকবে, সরকারের রেভিনিউ কিন্তু লং টার্মে আসতেই থাকবে। ধরেন সরকার পদ্মা সেতু তৈরি করলো, এই টাকাটা থেকে পদ্মা সেতু ধরেন ঋণ করে পদ্মা সেতু তৈরি করলো, এই পদ্মা সেতু কিন্তু দেশ যতদিন যাবে পদ্মা সেতুতে কিন্তু ট্যাক্স টোল সরকারের রেভিনিউ কিন্তু আসতেই থাকবে। ধরেন সরকার একটা ইউনিভার্সিটি তৈরি করলো, ইউনিভার্সিটি থেকে ধরেন অসংখ্য মানুষ এডুকেটেড হলো, তারা হচ্ছে বিভিন্ন জব ক্রিয়েট করলো, তারা ইনোভেশন আইডিয়া নিয়ে আসলো, এখান থেকে কিন্তু সরকার বিশালভাবে উপকৃত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা দেশ এই যে ঘাটতি বাজেট বা ডেফিসিট তৈরি করে এই খরচটা করে তারা রিস্ক নিয়ে যাতে লং টার্মে অনেক বেশি রেভিনিউ আসে এবং রাষ্ট্র উপকৃত হয়। এখন এই ডেফিসিট বাজেটের ক্ষেত্রে আপনার কেনসিয়ান ইকোনমিতে যে ব্যাপারটা করতে হয় সেটা হচ্ছে অনেক বেশি সতর্কতার সাথে, কারণ আমি কিন্তু এই টাকাটা আমি হচ্ছে আমার ঋণ থেকে আমি কিন্তু এটা খরচ করছি। এখন এটা খরচ করার ক্ষেত্রে রাষ্ট্রকে এমনভাবে সতর্কভাবে কাজটা করতে হবে, আমাকে এমন একটা প্রজেক্ট নিতে হবে যেটা আসলে রিয়াল ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে ডেভেলপমেন্ট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রিয়াল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে আপনার কসমিক ডেভেলপমেন্ট। রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আপনার এমন একটা প্রকল্প যেটা আপনার সময়ের সাথে জনগণের চাহিদার সাথে যেটার আসলে মিল রয়েছে। ধরেন আপনার এমন একটা প্রকল্প নিলেন যেটা আসলে জনগণের খুব বেশি প্রয়োজন নাই, আপনি শুধু দেখানোর নামে উন্নয়ন দেখানোর জন্য আপনি একটা প্রজেক্ট তৈরি করে রেখে দিলেন। মনে করেন যে আপনি 10টা স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করে রাখলেন যেটা শুধু জনগণকে দেখানোর জন্য, সেটাতে আপনার কোনো রেভিনিউ আসলো না। এটাকে আসলে বলা হয়, এটাকে রিয়াল ডেভেলপমেন্ট বলা হয় না। রিয়াল ডেভেলপমেন্ট ওইটা কি বলা হয়, যেটাকে আসলে যথাযথভাবে করার কারণে যেটা জনগণের চাহিদা ছিল এবং যেটা থেকে সরকার বিশাল পরিমাণে রেভিনিউ আসবে, যেমন হচ্ছে পদ্মা সেতু, এটা হচ্ছে একটা রিয়াল ডেভেলপমেন্ট। আর কসমিক ডেভেলপমেন্ট হচ্ছে যেটা আসলে আপনার
জনগণের চাহিদার সাথে এবং সময়ের সাথে, যেটা আসলে প্রাসঙ্গিক না। ধরেন আপনি কয়েকটা স্যাটেলাইট আপনি আকাশে পাঠিয়ে দিলেন দেখানোর জন্য, দেখো আমার আমলে স্যাটেলাইট আমি পাঠিয়েছি। ধরেন যে কাজটা হচ্ছে শ্রীলঙ্কা করেছিল, শ্রীলঙ্কা এমন অসংখ্য প্রজেক্ট নিয়েছিল যেগুলো আসলে জনগণের চাহিদার সাথে এবং সময়ের সাথে আসলে ঠিক ছিল না, যেখান থেকে শ্রীলঙ্কার সরকারের কোনো রেভিনিউ আসেনি, যে কারণে কিন্তু শ্রীলঙ্কা বৈদেশিক ঋণও পরিশোধ করতে পারেনি। তাদের এই বিভিন্ন মেগা প্রজেক্টে অসংখ্য টাকা খরচ হয়েছে, যে কারণে তারা কিন্তু আর ওই বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারেনি, শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া চলে যায়। যে কারণে আসলে সরকারকে যে ব্যাপারটা খুব সিনসিয়ার থাকতে হবে এই ঘাটতি বাজেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাকে হচ্ছে রিয়াল ডেভেলপমেন্টের প্রতি নজর দিতে হবে, যেটা থেকে সরকারের রেভিনিউ আসবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এটার ক্ষেত্রে সরকারকে দুর্নীতি কিংবা টাকা পাচার অনেক বেশি আসলে সতর্ক হতে হবে। ধরেন আপনি এই যে ঘাটতি বাজেট, এই যে 2,56,000 কোটি টাকা যে আপনি হচ্ছে ধরেন আইএমএফ থেকে ঋণ আনলেন, আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে ছাপালো, এই টাকাগুলোতে যদি দেখা যায় আপনার একজন হচ্ছে ধরেন একজন মন্ত্রী ধরেন 2 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, আরেকজন মনে করেন যে সে এই সরকারি ফান্ড থেকে টাকা নিয়ে সে আসলে নিজের গাড়ি ক্রয় করছে, সে আসলে জমি ক্রয় করছে, তখন কিন্তু এক্স্যাক্টলি এই রিয়াল ডেভেলপমেন্টটা কিন্তু হবে না। যখন এই রিয়াল ডেভেলপমেন্টটা হবে না, তখন দেখা যাবে কি যে সরকারের একটা প্রজেক্ট বাস্তবায়নে ইনিশিয়াল ধরেন 5 কোটি টাকা ধরা হয়েছে, সরকার একটা হচ্ছে ধরেন একটা রেলওয়ে করবে বা একটা হচ্ছে সেতু করবে। এখন যখন এখান থেকে এই টাকাটা কিন্তু আসলে ঋণের টাকা, এখন এই ঋণের টাকা থেকে আমি যদি 5 টাকা মেরে দেই কিংবা আমি যদি 10 টাকা পাচার করে দেই, তখন আমার ইনিশিয়াল যে খরচ ধরা হয়েছিল সেই খরচের তুলনায় কিন্তু আমার এই প্রজেক্টের ব্যয় কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আপনার প্রজেক্টের ব্যয় যখন বেড়ে যাবে, তখন আপনি কিন্তু এই যে ঋণ নিয়েছিলেন বিভিন্ন ফান্ড থেকে, সেই ঋণটা কিন্তু পরিশোধ করতে পারবেন না। ঋণ যখন পরিশোধ করতে না পারবেন, তখন কিন্তু আবার সুদ হার বেড়ে যাবে। যে কারণে আসলে সরকার এই ঘাটতি বাজেটটা মূলত নিয়ে থাকে তার এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে লং টার্ম সরকার রেভিনিউ কিংবা বেনিফিট পাওয়ার জন্য, কিংবা এটাতে যদি কোনো রকমের বিচ্যুতি বা ইরেগুলারিটি তৈরি হয় কিংবা যদি কসমিক ডেভেলপমেন্ট এটা হয়ে যায়, রিয়াল ডেভেলপমেন্ট না হয়ে, তখন কিন্তু আলটিমেটলি দেশের জনগণ এবং সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত। আমার মনে হয় যে বাজেট নিয়ে আজকের লেকচার এতটুকুই থাকাই আমার মনে হয় যথেষ্ট। আমরা পরবর্তীতে আলোচনা করব এই যে সরকারের যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনারা জানেন যে বাজেটের দ্বিতীয় লেকচারটি হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটাতে আসলে একটা রাষ্ট্রের যে ফিসক্যাল পলিসি থাকে, অর্থাৎ সরকারের এই যে আয় ব্যয়, কোথায় কোনটা আয় করবে, কিভাবে ব্যয় করবে, এই নিয়ে কিন্তু সরকারের একটা বড় পলিসি হচ্ছে ফিসক্যাল পলিসি। আর একটা হচ্ছে একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি, যে সে কত টাকা ছাপাবে, সে কত টাকা সুদ দিবে, একটা রাষ্ট্রের হচ্ছে ডলারের তুলনায় টাকার মূল্য কত হবে, আপনার এক্সচেঞ্জ রেট কত হবে, এগুলো হচ্ছে মনিটারি পলিসিতে আলোচনা করা। আমরা পরবর্তী লেকচারটি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফিসক্যাল পলিসি এবং হচ্ছে মনিটারি পলিসি। তাই আসলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী লেকচার দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।